নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি যে গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প কুস্তির প্যাচ। শুরু করলাম আজকের গল্প পাঠ। যে লোকটা রোজ ভোররাতে উঠে 150 বুক ডন, 300 বৈঠক দেয়, তারপর জিমন্যাস্টিক করে, বালির বস্তায় ঘুষি মারে এবং কুংফু, ক্যারেট, জুডো অভ্যাস করে, তার আবার মর্নিং ওয়াকে কী প্রয়োজন? এটা অনেকেরই প্রশ্ন। কিন্তু গোয়েন্দা বরদাচরণ এর জবাব দিতে পারবেন না। তবে এটা ঠিক যে আজও প্রতিদিন সকালে তাকে দাদুর সঙ্গে প্রাতঃভ্রমণে যেতে হয়। যখন থেকে হাঁটতে শিখেছেন সেই তখন থেকে আজ অবধি রোজ। বরদাচরণের দাদুর বয়স 85। যৌবনকালে নাম করা কুস্তিগীর ছিলেন। অনেক মেডেল, কাপ, সিল পেয়েছেন। এখনও শালগাছের মতন ঋজু ও প্রকাণ্ড শরীর। রোজ কুড়ুল চালিয়ে 2 মণ করে কাঠ কাটেন। পুকুরে ঘণ্টাখানেক সাঁতরান। কুয়ো থেকে 20-30 বালতি জল তোলেন। যৌবনে গোটা একটা খাসির মাংস খেয়ে ফেলতে পারতেন। ডিম খেতেন 2 ডজন করে। আতসের ঘি, 5 সের দুধ। এখন আর অত খান না, তবু যা খান তা 3টে লোকের খোরাক। সকালে উঠে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে ফুসফুস পরিষ্কার করে প্রাতঃভ্রমণ তার নিত্যকর্ম। 85 বছরও দিব্যি সুঠাম চেহারা অম্বিকাচরণের। তবে কিনা লোকটা একটু বাতিকগ্রস্ত। তার কাছে সব কিছুই সেই আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। এই যে বরদাচরণ এখন পূর্ণযুবক, ইয়া দশাশই লম্বা চওড়া চেহারা, তার উপর নাম করা গোয়েন্দা, এসব অম্বিকাচরণের খেয়ালই থাকে না। সকালে উঠে তিনি দাঁতন করেন, পুজো পাঠ সেরে থানকুনি পাতা আর কলি ওঠা ছোলা খেয়ে হাঁক দেন, দাদুভাই, ও দাদুভাই। ডাক শুনে মনে হয় যেন 3-4 বছর বয়সী নাতিকে ডাকছে। সে ডাক শুনে বরদাচরণ গুটি গুটি পায়ে দাদুর কাছে এসে দাঁড়ায়। তারপর দাদুর হাত ধরে পিছু পিছু বেরিয়ে আসেন। দাদু অম্বিকাচরণ যেভাবে বহুকাল আগে ছোট বরদাচরণকে সাবধানে নর্দমা পার করাতেন, এখনও তেমনি হাত ধরে নর্দমা পান করিয়ে দেন। গাড়ি ঘোড়া দেখলে বলেন, সরে এসো দাদুভাই, চাপা দেবে যে। কুকুর বা গরু দেখলে হা হা করে ওঠেন। হাতের লাঠিটা আপসাতে আপসাতে বলেন, যা যা, দাদুভাই ভয় পেয়ে কাঁদবে। বরদাচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কি আর করবেন? পরশুদিনও তিনি একজন ডাকাতকে ধরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন। গত মাসেই তিনি খুনি রঘুবীর সিংয়ের মুখে পিস্তলের মুখে পড়েছিলেন। এই তো সেদিন কুখ্যাত একদল হাইজ্যাকের পিছু নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক বোয়িং 737 বিমানের একেবারে কেবিনের মধ্যে দুর্দান্ত ফাইট করে 4 জন বিমান ছিনতাইকারীকে ঘায়েল করে এলেন। কিন্তু দাদুকে সে কথা কে বোঝাবে? দাদুর সঙ্গে বরদাচরণ এই মর্নিং ওয়াকে দেখে সবে ভারী অবাক হন। একদিন হঠাৎ একখানা ঘটনা ঘটল, যাকে বলে বাঘের ঘোগের বাসা। প্রায় 60 বছর আগে মুর্শিদাবাদের এক নবাবের বাড়িতে বিখ্যাত পাঞ্জাবি কুস্তিগির শের শিখকে অম্বিকাচরণ হারিয়ে দেন। তাই নিয়ে খুবই হইচই হয়ে গেছিল। নবাব খুশি হয়ে সোনায় বাঁধানো একখানা কাপ উপহার দিয়েছিলেন অম্বিকাচরণকে। এখনকার বাজারে সেই কাপটার হেসে খেলে 20-25 হাজার টাকা তো হবেই। অম্বিকাচরণ একখানা কাচের বাক্সে যত্ন করে কাপটা রেখে দিয়েছিলেন। নিজে হাতে রোজ মাজেন, কেউ এলে দেখান। হঠাৎ একদিন দেখা গেল কাপটা নেই। তার বদলে কাচের বাক্সে একটা চিরকুট পড়ে আছে, তাতে লেখা আছে, অম্বিকা ভাই,
লড়াইটায় জোচ্চুরি ছিল, তুমি আমাকে চিৎ করতে পারোনি। আমার কোমরটা মাটিতে লেগেছিল মাত্র, কিন্তু নবাবের ব্যান্ড পার্টি এখন এমন ঝগঝম্প করে বাজনা শুরু করে দিল। আর ওই শুনে আমি জিতেছি ভেবে সব মেয়ে বউরা এমন শাক বাজাতে আর উলু দিতে লাগলো, আমি ভেবাচাকা খেয়ে গেলাম। ওই রকম আওয়াজ আমি জীবনে শুনিনি। তোমাকে কাঁধে নিয়ে লোকের সে কি নাচ! আমি নবাবকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম লড়াইটা এখনও শেষ হয়নি, কিন্তু কে কার কথা শোনে। নবাব আমাকেই আমলি দিলেন না। সেই থেকে মনের মধ্যে আগুন পুষে রেখেছি। ইচ্ছে ছিল তোমাকে অনেক আগেই হারিয়ে দিয়ে প্রমাণ করি যে তোমার চেয়ে আমি অনেক বড় কুস্তিগির, কিন্তু সেই সুযোগটা আর এতকালের মধ্যে ঘটে ওঠেনি। নানা ধান্দায় আমাকে দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয়েছে, তবে সর্বদাই আমি তোমার খোঁজ খবর রেখেছি। এতদিন বাদে ফের তোমার পাত্তা মিলেছে। তোমার সঙ্গে দেখা করতে এসে তোমাকে পেলাম না। দেখলাম সেই ট্রফিটা তোমার ঘরে আজও সাজানো রয়েছে। দেখে পুরনো স্মৃতিটা জাগিয়ে উঠল। রক্ত গরম হতে গেল, হাত পা নিপশিপ করতে লাগলো। সামনে তোমাকে পেলে রদ্দা লাগদাতাম। যাই হোক, এই ট্রফিটা আমি তোমার বলেই মনে করি, আমি আমার বলেই মনে করি, তাই এটা চুপি চুপি করে নিয়ে যাচ্ছি। এতে যদি তোমার আপত্তি থাকে তবে আগামীকাল বেলা 12টার মধ্যে জেমিনি হোটেলের 12 নম্বর ঘরে এসো। ট্রফিটা যদি নিতান্তই ফেরত পেতে চাও তাহলে আমার সঙ্গে আরও একবার কুস্তি লড়তে হবে। যদি তুমি যেত তাহলে তোমাকে ট্রফিটা ফেরত দিয়ে দেবো, ওস্তাদ বললেও মেনে নেব। আর যদি তুমি হারো তাহলে আমাকে ওস্তাদ বলে সেলাম জানাবে। ইতি শের সিং। এই চিরকুট পেয়ে অম্বিকাচরণ তো মহাখাপ্পা। বাতাসে ঘুষি ছুটতে ছুটতে বলতে লাগলেন, বেটা শের সিংয়ের এত সাহস! সেদিন লড়াইতে যে ওর আর লেংটি খুলে নেয়নি, এই তোর 7 জন্মের ভাগ্যি। এমন প্যাচ মেরেছিলাম যে ব্যাটটা একেবারে কুমড়ো গড়াগড়ি। আবার বলে কিনা সেদিন ওই নাকি জিতেছিল। আয় না বেটা, এখন এই বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে তোকে এরোপ্লেন প্যাচ মেরে ধোবি পাটে আছড়ে মারতে পারি কিনা দেখে যা। বরদাচরণ তাড়াতাড়ি দাদুকে ধরে বসিয়ে পাখার বাতাস টাতাস দিয়ে একটু ঠান্ডা করে বললেন, সেদিন কি ঘটেছিল তা বেশ বুঝতে পারছি, কিন্তু এতদিন পরে লোকটা আবার কুস্তি লড়তে চায় কেন সেটাই তো বুঝতে পারছি না। শের সিংয়ের বয়স এখন কত হবে বলো তো? অম্বিকাচরণ একটু চিন্তা করে বললেন, আমার চেয়ে বছর 5-এর বড় তো হবে, তা ওর এখন 90-এর কম হবে না। চোখ কপালে তুলে বরদাচরণ বললেন, 90? এই বয়সের লোকটা কুস্তি লড়তে চায়? না দাদু, লোকটা দেখছি সাংঘাতিক। অম্বিকাচরণ মাথা নেড়ে বললেন, সাংঘাতিক তো বটেই। শের সিংয়ের নাম শের সিং হলে তো খালি হাতে একটা রয়্যাল বেঙ্গল বাঘ মারে। আসামের জঙ্গলে বুনো মোষের সঙ্গে নাকি একবার হাতে হাতেই করেছিল। এমন দাপট ছিল যে সহজে তার সঙ্গে কেউ লড়তে রাজি হতো না। বরদাচরণ বললেন, এরকম লোককে একবার চোখের দেখা দেখে আসা দরকার। চলো দাদু, কাল তোমার সঙ্গে আমিও যাব। পরদিন অম্বিকাচরণ নাতি বরদাচরণের হাত ধরে বেরিয়ে পড়লেন। জেমিনি হোটেল তাদের বাড়ি থেকে বেশি দূরেও নয়। দোতলায় উঠে 12 নম্বর ঘরের বন্ধ দরজা ধাক্কা দিয়ে অম্বিকাচরণ বাজখাই গলায় চেঁচাতে লাগলেন, কোথায় শের সিং? বেরিয়ে আয় বেটা। অম্বিকাকে চিনিস না? আর তোরই একদিন কি আমারই একদিন। ঘরের ভিতর থেকে একটা হুঙ্কার শোনা গেল, এসেছিস? সিংহের গুহায় এসে ঢুকবার মতন সাহস হলো তো? বলতে বলতে দড়াম করে দরজা খুলে গেল। শের সিং দেখে বরদাচরণের চোখ ছানা ভরা। 25-85 বছরও তার দাদু অম্বিকাচরণের স্বাস্থ্য যথেষ্ট ভালো বটে, কিন্তু 90-তে শের সিং যেন প্রকৃতই সিংহ। ইয়া বুকের ছাতি, বিশাল দুটো শালকুঠির মতন হাত, পাকানো মোচ, বাবরি চুল। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ রোষ কষায়িত লোচনে চেয়ে রইলেন। পাছে এখন দুজনে লেগে যায়, সেই ভয়ে বরদাচরণ তাড়াতাড়ি দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। শের সিং জিজ্ঞাসা করলেন, এটিকে? অম্বিকা বললেন, নাতি। শের সিংয়ের সঙ্গে সঙ্গে ভারী নরম হয়ে বললেন, নাতি? তা আগে বলতে হয়তো। এসো কোকা, এসো। তোমার দাদুর সঙ্গে ঝগড়া আছে বটে, কিন্তু তোমার সঙ্গে তো নয়। তাছাড়া শিশুরা হচ্ছে জগতের আনন্দ। খোকা শিশু, এইসব বিশেষণ শুনে বরদাচরণ হাসবেন কি কাঁদবেন বুঝতে পারছেন না। ঘরে ঢুকে বড়দা দেখলেন
লম্বা চওড়া চেহারার এক যুবকের বসে বসে একটা পেতলের গামলায় ঘুটুনি দিয়ে বাদামের শরবত বানাচ্ছে। শের সিং বললেন, অম্বিকা, এই দেখ, এ হচ্ছে আমার নাতি। ও ভাবে আমি বুড়ো হয়েছি, তাই সবসময় আমার সঙ্গে থাকে। অম্বিকাচরণ যুবকটি থুতুনি নেড়ে দিয়ে বললেন, বা বাবা, দিব্যি দেখতে হয়েছে তো খোকাটিকে। শের সিং বললেন, কাজিয়া পরে হবে, আগে শরবত খাও। অম্বিকা বললেন, শরবত না হয় খাচ্ছি, কিন্তু আমার এ বাড়িতে এ কদিন যে দুটো ডাল ভাত খেতেই হবে শের সিং। এরপর দুপক্ষের বেশ সদ্ভাব হয়ে গেল। অনেকক্ষণ বসে দুজন নানা কথা কইলেন, হাসি ঠাট্টাও হলো, গল্পগুজব অনেকটা বেলা কাবার করে অম্বিকা উঠলেন। বরদাচরণ স্বস্তির শ্বাস ছাড়লেন। দুই বুড়োর কুস্তিটা বোধহয় এড়ানো গেল। কিন্তু বিদায়ের সময় সিং হঠাৎ বলে উঠলেন, তাহলে অম্বিকা, কুস্তিটা কবে হচ্ছে? অম্বিকাচরণ সতেজে বললেন, যেদিন বলবে। কাল বললে কাল। তাহলে কালই ঢেড়া পিটিয়ে দাও, ফুটবল মাঠে দুজনে নেমে পড়ব। তাই হবে। খবরটা বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। অতীতের বিখ্যাত পালোয়ান শের সিং যে এখনও বেঁচে আছেন তাই অনেকে জানত না। তার উপর অম্বিকাচরণ যে একদা শের সিংকে হারিয়েছিলেন সে খবরও অনেকের অজ্ঞাত। কি সুতরাং তুমুল উত্তেজনা দেখা দিল। রাতারাতি ফুটবলের মাঝখানে কুস্তির মাটি তৈরি হয়ে গেল। চারিদিকে চেয়ার বেঞ্চি সাজানো হতে লাগলো। ভিড় সামলানোর জন্য বাঁশের বেড়া তৈরি হলো। সকাল থেকে ছেলে মেয়ে বুড়ো বাচ্চা কাতারে কাতারে এসে চারিদিকে জায়গা দখল করতে লাগলো। 85 বছরের একজন মানুষের সঙ্গে 90 বছরে বয়সী আরেকজনের লড়াই সোজা কথা তো নয়। মুশকিল হলো, অম্বিকাচরণের সকাল থেকেই শরীর খারাপ। সকাল থেকেই রোদে বসে বারবার বগলে থার্মোমিটার দিচ্ছেন। বরদাচরণকে ডেকে বলছেন, দেখো তো দাদু, কত উঠল? বরদাচরণ থার্মোমিটার দেখে বললে, 97.5 তো দাঁড়িয়ে আছে দেখছি। থার্মোমিটার তাহলে একেবারেই গেছে। আমার তো মনে হয় 101-এর কম হবে না। দে তো, আবার লাগিয়ে দেখি। বরদাচরণ দাদুর কপালে হাত দিয়ে বললেন, রোদে বসে গা একটু গরম হয়েছে বটে, কিন্তু জ্বর বলে তো মনে হয় না। অম্বিকাচরণ খেকিয়ে উঠলেন, তুই জ্বর আর কি বুঝবি? এ হলো নারীর জ্বর, ভিতর থেকে গুমড়ে গুমড়ে ওঠে। বরদাচরণ বুঝলেন দাদু লড়তে চান না, কিন্তু না নড়লেও নয়। চারিদিকে খবর উঠে গেছে, কাতারে কাতারে লোক আসছে লড়াই দেখতে। বরদাচরণ অম্বিকাচরণ জানেন না যে ওদিকে শের সিংয়ের শিবিরে সমস্যা দেখা দিয়েছে। ভোররাত্রি থেকে শের সিং তার নাতিকে বলছে, দেখো ভাই, আমার পেটে খুব ব্যথা হয়েছে। নাতি বলল, জীবনে তোমার কোনোদিন তো পেটে ব্যথা হয়নি দাদু। শের সিং খেঁচিয়ে ওঠেন, হয়নি বলে তো হতে নেই। আমার দারুণ ব্যথা হয়েছে, মনে হয় কলেরা বোধ হচ্ছে। কলেরা হলে তো ভেদ বমি হয়। তুই খুব বেশি জানিস গেছিস। কলেরা কত রকমের হয় জানিস? ভেতরে ভেতরে আবার ভেদ বমি শুরু হয়ে গেছে। নাতি ফাঁপড়ে পড়ে গেল। লড়াই না হলে যে দাদুর সম্মান থাকবে না। বেলা বাড়তে লাগলো। অম্বিকাচরণ কম্বল দিয়ে সেই যে শুয়ে পড়ে আছেন, আর নড়বার চড়বার নাম নেই। এদিকে শের সিং সেই যে বাথরুমে ঢুকে দরজা দিয়েছেন, আর বেরোনোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অজ্ঞতা বরদাচরণ দাদুর অবস্থার কথা জানাতে শের সিংয়ের কাছে রওনা হলো। আর শের সিংয়ের নাতি নিজের দাদুর কথা জানিয়ে ট্রফিটা ফেরত দিয়ে আসতে রওনা হলো অম্বিকাচরণের বাড়ির দিকে। বরদাচরণ যখন শের সিংয়ের ঘরে এসে হাজির হলেন, তখনও শের সিং বাথরুমে। বরদাচরণ খুব বিনয়ী গলায় ডাকলেন, শের দাদু, শের দাদু। বাথরুমের ভিতর থেকে খুব সতর্ক গলায় শের সিং সাড়া দিলেন, কে রে, কি চাই? বরদাচরণ খুব কুণ্ঠিত বললেন, শের দাদু, আমি বরদাচরণ, আমার দাদু অম্বিকাচরণের সকাল থেকে টাইফয়েড। হ্যাঁ? আজ্ঞে হ্যাঁ, ডাক্তার বলেছে ব্যায়ামও খারাপের দিকে যেতে পারে। সত্যি বলছো? আজ্ঞে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাথরুমের ভিতর থেকে একটা রণহুঙ্কার শোনা গেল। তারপর দরাম করে দরজা খুলে বেরিয়ে এসে শের সিং হা হা অট্টহাসে এসে বললেন, আরে, এ তো আমি আগেই জানতাম। অম্বিকার মুরত কি তো সেই 60 বছর আগেই আমার জানা হয়ে গেছে। লড়াইয়ের নামে যার জ্বর আসে সে আবার মরদ। ছ ছ। ওদিকে শের সিংয়ের নাতি কাছুমাছু মুখে গিয়ে অম্বিকাচরণের বিছানার পাশে দাঁড়িয়ে ডাকলো, অম্বিকা দাদু, অম্বিকা দাদু। কে? কম্বলের ভিতর থেকে অম্বিকাচরণ ক্ষীণস্বরে বললেন, কে? আমি শের সিংয়ের নাতি। দাদুর যে ভোররাত্রির থেকে খুব বেদবমি হচ্ছে। ডাক্তার বলেছে কলেরা। সত্যি তো? আগে সত্যি দাদু, বাথরুম থেকে বেরোতেই পারছে না। কম্বলটা এক ঝটকা নামিয়ে তড়াক করে লাফিয়ে উঠলেন অম্বিকা।
তারপর হা হা করে হেসেও বললেন, হবে না? ভয়ের চোট পেট খারাপ হয়েছে। আমার আগেই জানা ছিল। মুর্শিদাবাদে সেই ওকে ধোবিপাটে আছাড় মেরেছিলাম, তা কি ও আর ভুলে গেছে? শেরসিং আর অম্বিকাচরণের দুজনেই ভাবলেন, লড়াই যখন হবেই না, তখন ফুটবলের মাঠে গিয়ে জনসাধারণের সামনে বুক ফুলিয়ে ওয়াক ওভার নিয়ে আসবেন। দুজনে তড়িঘড়ি রওনা হয়ে পড়লেন আসরে। অম্বিকা জানেন শেরসিংয়ের কলেরা, শেরসিং জানেন অম্বিকার টাইফয়েড। দুজনেই তো নিশ্চিত। ফুটবল মাঠ ভিড়াঙ্কার। দুদিক থেকে দুজনকে ঢুকতে দেখে লোকেরা হৈ হৈ করে উঠল। অম্বিকা ভাবলেন, তাকে দেখেই লোকে হইচই করছে। শেরসিংও তাকে ভাবলেন। হুঙ্কার দিয়ে দুজনাই লাফিয়ে পড়লেন দঙ্গলে। তারপর দুজনকে নির্বাক হয়ে চেয়ে রইলেন পরস্পরের দিকে। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। অম্বিকা যেমন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা হাত শেরসিংয়ের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখো তো নারীটা, জ্বর মনে হয় 100 ছাড়িয়ে গেল। শেরসিং নাড়ি ধরে বললেন, 2-এর কম না। এবার আমার পেটটা একটু টিপে দেখো তো, বড্ড ব্যথা। অম্বিকা শেরসিংয়ের পেট টিপে দেখে বললেন, ও বাবা, কলেরায় একেবারে মস্ত একটা ডেলা দেখছি গে। ব্যাপার বুঝতে পারে জনসাধারণ একটু সময় লাগলো বটে। তারপর হো হো করে অট্টহাসিতে হেঁটে পিষে পড়ল সারাটা মাঠ। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে।